প্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারাকারি, সাথে থাকুন। আব্দুল খালেক বললে, আমি জানি তোমার হাত দুটো পঞ্চানন ময়রার তৈরি, খাঁটি ছানা আর ভুরভুরে গন্ধ। রেখা বললে, ইয়ার্কি মারলে আমি কিন্তু মালিশ বন্ধ করে দেব, গায়ে তো জ্বর, ওতে কিছু হবে না। একটু পরে রেখা বললে, আফজাল ভাই বলেছিল স্কুলের পুকুরটার নাকি শিগগির ডাক হবে, তুমি চাইলে আফজাল ভাই তোমাকে সঙ্গে নেবে। কত টাকারই বা ব্যাপার, মাছ ছাড়লে ভালো পয়সা পাওয়া যাবে। দেখি, তাহলে বলে দাও। আব্দুল খালেক বললে, অসুবিধাটা কি জানো, এসব টাউটগুলোকে আমার একদম পছন্দ হয় না। জোর করে হিন্দুদের সম্পত্তি দখল করে নিয়েছে লোকটা, তাই দুটো করে খেতে পারছে। তা না হলে কে পুছতো এদের? লোক ভালো না এরা। তোমারও তো দেখার কি আছে, আগে দেখো কলেজ টেকে কিনা। এখানকার পাঠটাই হয়তো চুকিয়ে দিতে হবে শেষ পর্যন্ত। তুমি তো আর সব কথা জানো না। সামনের মাসে যদি মাইনে পাই, ভাববো বরাতের জোর। ডোনেশনের ওপর কলেজ চলছে, অ্যাফিলিয়েশন হয়নি। টিচার্স বেনিফিটের কিছু টাকা তারা পায়। হাবিব ব্যাপারীর ডোনেশন হিসেবে যে মোটা টাকা দেওয়ার কথা ছিল, তা পাওয়া যায়নি। রেখা বললে, এসব শুনলে আমার হাত পা হিম হয়ে আসে। অমন হলে কি করবে? তখন দেখা যাবে, খামাখা চিন্তা করে লাভ নেই, আরো জোরে চাপ দাও। তোমার গায়ে সত্যিই জ্বর, আজ আর পানিতে নেমো না। শরীরের দিকে তোমার কোনো নজর নেই। কোনো কথা না বলে মরার মতো নিঃশব্দে কাঠ হয়ে পড়ে রইল আব্দুল খালেক। কিছুটা পরে রেখা বললে, ঘুমিয়ে পড়লে নাকি? না। চুপ মেরে গেলে যে? বড় আরাম। তুমি আজকাল অমন গুম হয়ে থাকো কেন? কি বলবো ভেবে পাই না। কেউ বিশ্বাস করবে এ কথা? আর কারো কথা জানি না, তুমি করবে। অনেক পরে চিত হয়ে শুয়ে রেখার একটা হাত বুকের উপর নিয়ে আব্দুল খালেক বললে, আজ থেকে যদি তোমাকে মাধু বলে ডাকি, তুমি কি আপত্তি করবে? কি বলে? চোখ কুঁচকে রেখা জিজ্ঞেস করে। মাধু, মাধুরী। কি জানি বাবা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। উপর হয়ে শুয়ে আব্দুল খালেক বললে, আমার খুব ইচ্ছে হয় তোমাকে ওই নামে ডাকি। মাধুরীটি কে? তা জানি না। মাধুরী বলে কেউ কোনোদিন বোধহয় ছিল না। কেউ কোনোদিন তাকে দেখেনি, কেউ কোনোদিন তার নাম শুনেনি, বোধহয় এই রকম। আব্দুল খালেক বলতে থাকলো, কিন্তু আমার মনে হয় সে আছে। হয়তো তুমি মাধুরী, আমি চোখ খুলে কখনো দেখিনি, তাই চোখেও পড়েনি। কি মানে এসবের? ঠিক আছে, আহত গলায় আব্দুল খালেক বললে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি ওই নামে তোমাকে ডাকবো না, ঠিক আছে? এতে রাগের কিছু নেই। আমি তা বলিনি। তোমার কি দোষ জানো? কোনো কথা তুমি মন খুলে বলো না, পরিষ্কার বুঝিয়ে বলা তোমার ধাতে নেই। আব্দুল খালেক বললে, একদিন তোমাকে একটা অনুরোধ করব, তোমার কিন্তু রাখতে হবে, অন্তত চেষ্টা করো রাখতে। আমি তো তোমার স্বামী, ধরো স্বামী যদি সামান্য একটা ভিক্ষা চায়। রেখা তাকে জড়িয়ে ধরে বললে, তাই বলে তুমি কাঁদবে? কাঁদছো কেন? কি করেছি আমি? আব্দুল খালেক কোনো উত্তর না দিয়ে সেইভাবেই উপুড় হয়ে রইল। রেখা নিজেও কেঁদে ফেললে। পাথরের মতো শক্ত আব্দুল খালেকের গা ধরে তাকে নড়াবার ব্যর্থ চেষ্টা করে বললে, কাঁদছো কেন? কি করেছি আমি?
তুমি কিছু করনি, কেউ কিছু করেনি। কাল রাতেও অন্ধকারে বসে বসে কাঁদছিলে, কেন এমন করে কাঁদো? হয়েছে কি তোমার? বুঝতে পারি না। এভাবে কেউ কথা বলে? রেখা আব্দুল খালেকের পিঠ ভাসিয়ে দিয়ে বললে, আমার কাছে তোমার জোর নেই, দাবি নেই, অধিকার নেই, ভিক্ষে চাইবে কেন? আমার কষ্ট হয় না? ঠিকই, আব্দুল খালেক নিজেকে গুছিয়ে নিয়ে বললে, এভাবে বলাটা আমার ভুল হয়েছে। দিন দিন নিজের থেকেও কেমন যেন দূরে সরে যাচ্ছি। তোমাকে আমি সব বলবো, আগে নিজে বুঝে নি। এক একবার মনে হয় আমি কোনো মানুষই নই, পদার্থ বলে কোনো জিনিসই আমার ভেতর নেই। সবটুকু একটা আস্ত গোঁজা মিল, জোড়াতালি। রেখা বললে, এসব ভাবো কেন? ভেবে কি হয়? কেন তুমি নিজের সঙ্গে এভাবে শত্রুতা করবে? আব্দুল খালেক কোনো কথা বলে না, সে একইভাবে উপুর হয়ে পড়ে রইল। তারপর কোনো এক সময় ঘুমিয়ে পড়ল। দুপুরের দিকে রেখা যখন তার গা ধরে নাড়া দিয়ে জাগালো, তখন তার চোখ লাল, তখনও বেশ জ্বর গায়ে। জোর করে এক গ্লাস দুধ খাওয়ালো সে। আমি তোমাকে জড়িয়ে ধরে শুই? রেখা জিজ্ঞেস করলে। টুকু কই? ওই তো ঘুমিয়ে। শো তাহলে। রেখা আব্দুল খালেকের গলা জড়িয়ে শোয়। আব্দুল খালেক মুগ্ধ গলায় বললে, তোর গায়ের গন্ধ ভারী সুন্দর। মনে হয় কখনো কোনো মানুষজন মারায় না এমন একটা চুপচাপ নিস্তব্ধ সরু রাস্তা ধরে হাঁটছি। এক চিলতে রোদও নেই, কেবল সারি সারি বকুল গাছের আদুরে ছায়া। যা সুন্দর করে তুমি বলো, অন্য মেয়েরা শুনলে রোগা হয়ে যাবে। আব্দুল খালেক বললে, ধরো আমরা কেউ কাউকে এখনো দেখিনি, কেউ কাউকে চিনি না। খুব শিগগির কোনো একদিন আমাদের দেখা হবে। ধরো প্রথম দেখা, দুজনে সারাদিন কাটাবো একসঙ্গে। সংসারের কোনো কথা হবে না, না ঝগড়াঝাঁটি, না তর্কাতর্কি, না কোনো কাজের কথা। দেখতে চাই দিনটা কিভাবে কাটে, কেমন লাগে। তারপর হয়তো সবই হবে। কেমন হবে? খুব ভালো হবে, কিন্তু কোথায় কিভাবে কাটাবে? ধরো একটা নৌকোয় সারাদিন কাটাবো, পারবে না? পারবো, খুব আনন্দ হবে। ওই দিন আমরা দুজন দুজনের কাছ থেকে শুধু সুখ চেয়ে নেব, শুধু আনন্দ চেয়ে নেব। পারবো তো? তুমি পারলে আমিও পারবো। আব্দুল খালেক রেখাকে বুকের ভেতরে এনে চোখের ওপর একটা গভীর চুমু দিয়ে বলল, এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম রেখা, শুধু এইটুকুই। তাহলে ভিক্ষের কথাটা কেন তুললে? এখন বুঝে দেখো কিভাবে তোমাকে দিতে হবে। অনেক চিন্তা করে রেখা বললে, যদি ভুল হয়ে যায় বলে দেবে তো? আব্দুল খালেক হেসে বললে, তোমার কখনো ভুল হয়? আব্দুল খালেক তখন কলেজে। মোমেনাকে দিয়ে নরহরি ডাক্তারকে ডাকিয়ে আনলো রেখা। সকালের এই সময়টায় ভীষণ ব্যস্ত থাকে নরহরি ডাক্তার। বেলা 12টা বাজার আগেই বাজার ভেঙে যায়। বাজারের সময়টুকুতে রুগীর ভিড় লেগে যায়, তারপর সব ফাঁকা। তালা চাবি বন্ধ করে তখন কলে বেরিয়ে পড়ে। নরহরি ডাক্তার মোমেনাকে বলেছিল, পরে গেলে চলে না, এত রুগী ফেলে যায় কি করে? আপনাকে এখনই যেতে বলেছে। রেখা মোমেনাকে বলে দিয়েছিল, এক দৌড়ে যাবি, ডাক্তারবাবুকে একেবারে সঙ্গে করে নিয়ে আসবি। কি ব্যাপার? নরহরি ডাক্তার চিন্তিত মুখে ঢুকে বললে, আবার ট্রাবল দেখা দিয়েছে নাকি? রেখা বললে, আপনি বসুন, শরীর আমার ভালোই আছে। নরহরি ডাক্তার
রেখার ভেতরে এক ধরনের অস্বাভাবিক চাঞ্চল্য দেখতে পেল। বললে, আমার কিন্তু এক্ষুনি উঠতে হবে, বহু রুগী বসিয়ে রেখে এসেছি। রেখা জড়িয়ে জড়িয়ে খুব বিব্রতভাবে বললে, আমি খুব অশান্তিতে আছি ডাক্তারবাবু, আপনাকে কিছু বলবো। তাহলে হাতে সময় নিয়ে পরে আসি। রেখা জিদ ধরে বললে, কথাগুলো আমি টুকুর আব্বার সামনে বলতে চাই না। এখানে এমন কেউ নেই যাকে এসব বলি, এসব বলা যায়। আপনাকে শুনতেই হবে, সেজন্যেই ডেকেছি। নরহরি ডাক্তার পকেট থেকে রুমাল বের করে ঘাড় গলা মুছল। বললে, বেশ, বলুন। রেখা দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে দুঃখিত গলায় বললে, আপনার ওখানেই তো সবসময় ওঠা বসা করে। কিছুদিন যাবৎ ওনার চালচলন লক্ষ্য করেছেন? কই, তেমন কিছু তো দেখিনি। কারো সঙ্গে তেমন কথাই বলে না, সব সময় কেমন যেন মন মরা, একা একা থাকে। কি যে চায় আমি বুঝি না। নরহরি ডাক্তার বললে, তা উনি তো সবসময় একটু উদাসীন ধরনের মানুষ। আমি তো ওকে চিনি। রেখা জোর দিয়ে বললে, আগে এমন ছিল না, এখন থেকে ও যেন কোনো কিছুতেই নেই। দিলে খায়, না দিলে চুপ করে বসে থাকে। রাতভর জেগে জেগে কী সব করে। নরহরি ডাক্তার বললে, এই রাত জায়গাটাই হচ্ছে ওনার কাল। এতে বায়ুর প্রকোপ বাড়ে, অ্যাসিডিটিতেও ভুগছেন। আসলে উনি একটু রোম্যান্টিক ধরনের। রাত জায়গাটা বন্ধ করাতে হবে আপনাকে। রেখা বললে, রাতে একা বসে বসে কাঁদে। বলেন কি? আমার মনে হয় ও কারো প্রেমে পড়েছে। নরহরি ডাক্তার সাপ দেখার মতো চমকে উঠে বললে, এসব কি বলছেন আপনি? আমি তো বাজারের লোক, তেমন কিছু ঘটলে আগে আমার কানে আসতো কথাটা। এমন চিন্তা করাও অন্যায়। ওনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনারা সবাই আছেন, একটু খোঁজ নিয়ে দেখুন। রেখা কান্নায় ভেঙে পড়ে বললে, হয়তো এখনো সময় আছে, ফেরানো যাবে। আমার মন ভেঙে গেছে। কি আশ্চর্য কথা! নরহরি ডাক্তার বললে, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো কিছু হয়নি। আমি আপনাকে কথা দিচ্ছি, তেমন কোনো কিছু যদি বের হয় সোজাসুজি আপনাকেই তো জানাবো। ভাবাও অন্যায়। কি চমৎকার একটা মানুষ। আমার তো আর কারোর সঙ্গে তেমন জমে না, ওই ওনার সঙ্গে যা দুটো কথা হয়, তা নইলে এখানে আর মানুষ কোথায়? রেখা বললে, হঠাৎ কি খেয়াল চেপেছে মাথায়? আমাকে নিয়ে নৌকোয় বেড়াতে চায়। তা সে তো ভালো কথা। আমার ভালো লাগছে না। বেড়ানোর শখ তো ওনার সব সময়, প্রায় আমাকেও ধরেন। আমার কাজই হচ্ছে ঘোরাঘুরি, সময় করে উঠতে পারি না বলে যাওয়া হয় না। এই তো সেদিন কথা হলো, খুব শিগগির একদিন রাড়িখাল বজ্রযোগিনী এইসব ওনাকে ঘুরিয়ে নিয়ে আসব। রেখা বললে, আমার মন ভালো বলছে না। এর ভেতরে আবার কি দেখলেন? মনে মনে ও একটা কিছু ঠিক করেছে, হে আমি জোর দিয়ে বলতে পারি। না পারছে গিলতে, না পারছে ওগরাতে। এখন আমি ওর গলায় আটকে আছি, যে কোনোভাবে ও আমাকে সরিয়ে দিতে চায়। কান্নায় আবার রেখার গলা ভেঙে গেল। বললে, অথচ এক সময় আমি ছাড়া আর কাউকে কখনো চিনত না, মুখ তুলে তাকাতো না কোনো দিকে, কোনো দুঃখ ছিল না আমার। আর আজ এই একটা ছেলে নিয়ে কোথায় এসে দাঁড়িয়েছি। নরহরি ডাক্তার বললে, এসব কথা আর কাউকে বলবেন না, বলা উচিত নয়। এমনকি আমাকেও বলা উচিত হয়নি। এসব ভেবে নিজের মনের অশান্তি বাড়াবেন না। কি অবস্থায় যে আছেন খুব ভালো করেই তা বুঝতে পারছি। নৌকোর ব্যবস্থাটা আপনি করে দেবেন, ভালো করে বুঝিয়ে বলবেন মাঝিকে, পারবেন না? নরহরি ডাক্তার হো হো করে হেসে বললে, জয় গোবিন্দ, আপনাকে আমার গুরু মানা উচিত।
পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। সে যাকগে, আমি এখন উঠি। বিশ্বাস আছে তো আমার ওপর? রেখা বললে, তা না হলে আপনাকে এসব বলবো কেন? তাহলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওনার সঙ্গে বেড়াতে বেরোবেন। যা যা করতে হয় আমি সব করে রাখবো, আপনি শুধু যাবেন। ওই ট্রিপের যাবতীয় খরচ আমার। এই তো আপনাদের দোষ, কোথাও নড়াচড়া করবেন না, ঘরের কোনায় গোঁজ হয়ে বসে থাকবেন। মন ভালো থাকবে কোত্থেকে? গায়ে একটু আলো বাতাস লাগাতে হয়। রোজ অন্তত আমাদের বাড়ির দিক থেকেও তো একবার ঘুরে আসতে পারেন। নরহরি ডাক্তার ফিরে এসে দেখল আব্দুল খালেক তারই অপেক্ষায় বসে। জিজ্ঞেস করলে, কতক্ষণ? এই তো মিনিট 5 হবে, ঘন্টা 1.5 একটা গ্যাপ। ভাবলাম একটু বসে যাই। বসুন আপনি। সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে নরহরি ডাক্তার বললে, হাতের কাজগুলো একটু হালকা করে নি। রুগী বিদায় করতে করতে প্রায় ঘন্টাখানেক কেটে যায়। সামনের দোকানে চায়ের কথা বলে দিয়ে হাঁফ ছেড়ে বললে, খুব দেখালেন সেদিন, আমি তো গিয়ে বোবা। আব্দুল খালেক বললে, ওষুধটা পাইনি। তা না পান, আমি তো ছিলামই। কি যে করেন আপনি? এই সময় একটি লোক এসে দাঁড়ায় সামনের খুঁটি ধরে। নরহরি ডাক্তার এক তাড়া মেরে বলে, আবার কি? তুমি তো আজব মানুষে। যা করার ছিল করেছি, এখন আর আমার হাতে কোনো চিকিৎসা নেই। খামোখা ফিউ লাগো কেন পেছনে? সোজা ঢাকায় নিয়ে যাও, হাসপাতালে ভর্তি করাও, আর কোনো রাস্তা নেই। আব্দুল খালেকের হাত থেকে দেশলাই নিয়ে নরহরি ডাক্তার বললে, এগুলো একটাও মানুষ না, সব জানোয়ার। ঘরের বউগুলোকে এরা গরু ছাগলের বেশি কিছু মনে করে না। এদের আর কি, ভোগান্তি হয় বেচারা বউগুলোর। আব্দুল খালেক জিজ্ঞেস করলে, কি হয়েছে? কি? প্রোল্যাপস অফ ইউট্রাস। 20 দিনও হয়নি বাচ্চা বিয়েছে বউটা, তাকে পাঠিয়েছে বাড়ি বাড়িতে ঢেঁকি পাট দিতে। কত বড় অমানুষ! আব্দুল খালেক বললে, আমাকে নোভালজিন দেবেন, একটু ইনফ্লুয়েঞ্জার মতো লাগছে। সে হবে ক্ষণ। নরহরি ডাক্তার বললে, ভাবি ডেকে পাঠিয়েছিলেন নৌকো ঠিক করে দেবার জন্যে। বলেন কি? আশ্চর্য হবার কি আছে এতে? হ্যাঁ, বললেন এই বর্ষার পানিতে একদিন নৌকোয় করে বেড়াতে চান, অনেক দিনের ইচ্ছে নাকি। বললেন ভালো দেখে একটা নৌকোর বন্দোবস্ত করে দিতে। আপনার উপর ভরসা নেই আর কি। কি বুঝলেন? আমিও আপনাকে বলতাম। তা কবে যেতে চান? যে কোনো দিন, তবে বন্ধের মধ্যে হলেই ভালো হয়। আপনাদের কলেজ তো বন্ধ হয়ে যাচ্ছে, আরও সপ্তাহখানেক খোলা আছে, তারপর 1.5 মাসের ছুটি। কালকের ব্যবস্থাও করতে পারেন, একটা মাত্র ক্লাস নেব না দরকার হলে। কাল যেতে চান? বন্দোবস্ত হলেই যাই। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখব। আজ রাতেই মরণ ঢালিকে বলবো। বেরোবেন কখন? ধরুন সকালের দিকেই। ঠিক আছে। একটু পরে নরহরি ডাক্তার বললে, তা ছুটিটা কাটাবেন কোথায়? কোথায় আর যাব, এখানেই থাকব। ঢাকায় গেলেই খরচ, অত টাকা কোথায়? খরচ তো এখানেও আছে, নরহরি ডাক্তার বললে। এই তো আজ সকালেই 1.5 বিঘত একটা গরমার দাম চাইল 25 টাকা। এসব এক সময় ফেলা যেত। আব্দুল খালেক বললে, জীবন বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে এখন। তবে একটা কথাও আছে, পাহাড় মনে করলেই পাহাড়, তুলো মনে করলেই তুলো, যে যেভাবে নেয়। হিসেব করে দেখলে বুঝতে পারবেন কত মানুষের চেয়ে আমরা ভালো আছি। কোনো না কোনোভাবে জীবন চলেই, কোথাও দাঁড়িয়ে থাকে না। এখানকার রুগীদের কথাই ধরুন, স্রেফ কার্মেনেটিভ আর অ্যালকালি মিক্সচারে তাদের জীবন চলে যাচ্ছে। 3-4 কার্টকো নেই, পট সাইট্রাস নেই, তাতে কি? ধুমসে কার্মেনেটিভ দিয়ে যাচ্ছি, অ্যালকালি দিয়ে যাচ্ছি, ধরাধর ভালো হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন ব্যাপারটা।
যারা 10 জনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চায় তাদের কথা অবশ্য আলাদা। তারা জীবনের ঘাটতি ছাড়া আর কিছুই দেখে না, দেখতে পারে না। আব্দুল খালেকের মনে হলো তার বিশেষ কিছুই বলার নেই। পট সাইট্রাসের অভাবে অ্যালকালি চলে, হয়তো রোগও সারে, কিন্তু তার নিজের কাছে জীবন জিনিসটি এমন, সামান্য একটা অভাব সেখানে সব কিছু তছনছ করে দিতে পারে। এক একজনের কাছে এক একটা দিক বড়, যেখানে সে কোনো ঘাটতির কথা ভাবতেই পারে না। সুতোর সামান্য একটু টানে সব কিছু যেখানে হুড়মুড় করে ধসে পড়ে। একটা গরমার দাম 100 টাকায় উঠলে তার কোনো মাথা ব্যথা নেই। সে তখন মাছ খাওয়ার অভ্যেসটাকে টুক করে ফেলে দেবে, ভাববে যাক বাঁচা গেল। কিন্তু কেউ যদি তাকে হেলা ফেলা করে, তাচ্ছিল্য করে বলে তোমার মতো লোক 2-10টা আমার পকেটে থাকে সব সময়, তখন হয়তো তার আত্মহত্যার কথা মনে হবে। অথচ সে নিজে জানে সে এমন কোনো মাথাওয়ালা লোক নয়, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক নয়, পকেটে থাকা জীব এই মাত্র। বিয়ের আগে সে ভাবত প্রেম ছাড়া জীবন অচল। এখন মনে করে ওটা একটা ভোঁতা ধারণা। জীবনে এর কোনো প্রয়োজনই নেই, বরং একটা বিড়ম্বনা। বিড়ম্বনা এই জন্যেই যে এর কোনো রয়ে সয়ে চলার ক্ষমতা নেই। এ শুধু আড়ম্বর চায়, লোক দেখানো বৈভব চায়। নরহরি ডাক্তার বললে, বাইরে থেকে দেখে আমাকে কি মনে হয়, বেশ ভালো আছে লোকটা, দিব্যি দুটো করে খাচ্ছে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি সেরকম? পরপর 2 দিন চুনোপুটি দিয়ে দায় সেরেছি। ভেতরে ভেতরে ইচ্ছে যে দামি হয় মাছ আজ কিনবই। গোটা বাজারে একটা মাত্রই গরমা, দাম করছি। পেছন থেকে কেউ একজন টিটকারি মেরে উঠল, বেটা মালাউনের জন্যে বাজারে মাছ কেনার উপায় নেই, টাকার গরম দেখায়। এর কোনো মানে আছে? ভালো খাওয়ার উপায় নেই, ভালো পড়ার উপায় নেই, ভালোভাবে থাকার উপায় নেই, অথচ ক্ষমতা আছে। এভাবে মানুষ টিকতে পারে? 2 দিন অন্তর ডাকাতি। একবার তো মুখের ওপর তারা বলেই ফেলল, যাও না শালা, পড়ে আছো কেন, তোমার বাপের দেশে যাও। তবু মাটি কামড়ে পড়ে আছি। নিজেকে এই বলে প্রবোধ দিই অনেকের চেয়ে ভালো আছি। বেঁচে থাকতে হলে কিছুটা কম্প্রোমাইজ তো করতেই হয়। আব্দুল খালেক বললে, কিছুটা নয়, বোধহয় সবটাই কম্প্রোমাইজ। হই একভাবে চালিয়ে নিতে হয় আর কি, বেহায়ার মতো। আমার তো ধারণা বিদ্যা ফিদ্যা জ্ঞান ট্যান জীবনে কখনো কোনো কাজে লাগে না। ওগুলার জন্যে খামোখা মানুষ নিজেকে অপব্যয় করে। কালকে কলে বেরিয়েছি, পথে খুব ইচ্ছে হলো 1 কাপ চা খাই। মাঝিকে বললাম নৌকো ভেড়াবে চায়ের দোকান পেলে। একসময় খালের পাশে নৌকো ভিড়িয়ে সে গেল চা আনতে। চুমুক মেরে দেখি অপূর্ব চা। মাঝিকে বললাম কোন দোকান থেকে এনেছো গো, খুব ভালো তো। সে কি বললে জানেন? বললে প্রথমে যে চা দিয়েছিল সে আপনি মুখে দিতে পারতেন না, গরুর চোনাও তার থেকে ভালো বরং। যখন মিথ্যে করে বললাম নৌকোয় ওসি সাহেব আছে, বেরুলো স্পেশাল পাত্তি। হ্যাঁ এখন বুঝুন। মাঝিটা গো মুখ্য, তবু খুব সহজেই সে একটা সমস্যার সমাধান করে ফেলল। জীবনের সব কিছু এই হালকা চালে নিতে পারাটাই ভালো। আব্দুল খালেক উঠে দাঁড়িয়ে বলল, আর বসবো না, ক্লাস নিতে হবে এবার। আপনি নোভালজিন দিন। নরহরি ডাক্তার অসহিষ্ণু হয়ে বললে, এই তো আপনাদের এক দোষ। রোগটা কি সেটা না বুঝে আন্দাজে ওষুধ গেলা কি ভালো? নিজেরা আন্দা গোন্দা নিজেদের ওপর ডাক্তারি চালাবেন না, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। নাকি মিথ্যে বলছি?